পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী ফর্ম আইটি 10B 2023 সালের যে ফর্ম, অর্থাৎ 2023-24 আয়বর্ষ, যেটাকে আমরা বলবো 2024-25 কর বর্ষে পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী ফর্মটা কিভাবে পূরণ করতে হবে এবং কারা পূরণ করবে সেই বিষয়গুলো আমরা একটু দেখব। যাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ এই ফর্মটি সবার জন্য প্রযোজ্য না, এই 4টা ক্যাটাগরির মধ্যে যদি পড়ে বা আইনের অন্য ধারার আওতায় যদি প্রযোজ্য হয়, তখন এই ফর্মটা পূরণ বাধ্যতামূলক, অন্যথায় এটা পূরণ বাধ্যতামূলক না। তো কাদের জন্য প্রযোজ্য? সকল গণকর্মচারী, যারা গণকর্মচারী হিসেবে সংজ্ঞায়িত হবেন তাদের ক্ষেত্রে এই ফর্মটা পূরণ বাধ্যতামূলক। দেশে ও বিদেশে যার মোট সম্পত্তির মূল্য 50 লক্ষ টাকার অধিক, অর্থাৎ 50 লক্ষ টাকা পর্যন্ত যদি সম্পত্তির মূল্য হয় তাহলে কিন্তু তার বাধ্যতামূলক না। এর বেশি যদি তার সম্পত্তি থাকে তাহলে তার জন্য এই ফর্মটা বাধ্যতামূলক। যার মোট সম্পত্তির মূল্য 50 লক্ষ টাকার নিচে কিন্তু আয়বর্ষের যে কোনো সময় তিনি মোটরযানের মালিক ছিলেন অথবা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহসম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করেছেন অথবা বিদেশে কোনো পরিসম্পদের মালিক হয়েছেন অথবা কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক হয়েছেন, অর্থাৎ সম্পত্তির মূল্য বিবেচনা না, কিন্তু এই ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া তার ফিল আপ হয়েছে। কী হয়েছে? মোটরযানের মালিক হয়েছে অথবা একটা গৃহসম্পত্তি বা অ্যাপার্টমেন্ট ক্রয় করছে সিটি কর্পোরেশন এলাকায়, অথবা বিদেশে কোনো পরিসম্পদের মালিক হয়েছেন অথবা কোনো শেয়ার হোল্ডার পরিচালক হয়েছেন। এই ক্যাটাগরি যদি পূরণ করে থাকে তার ক্ষেত্রে এই পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী ফর্মটা পূরণ করা বাধ্যতামূলক। আরেকটা ক্যাটাগরি দেখতেছি 4 নম্বর ক্যাটাগরি, অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি করদাতা, যারা নিবাসী নয় কিন্তু বাংলাদেশি স্বাভাবিক করদাতা, ব্যক্তি করদাতা, এবং স্বাভাবিক ব্যক্তি করদাতা যিনি বাংলাদেশি নয় তারা কেবল বাংলাদেশে অবস্থিত সকল সম্পদের তথ্য প্রদান করবেন। অর্থাৎ এখানে কিন্তু দুইটা বিষয় আছে, একটা হলো অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক করদাতা এবং স্বাভাবিক ব্যক্তি করদাতা যিনি বাংলাদেশি নয় তারা কেবল বাংলাদেশে অবস্থিত সকল সম্পদের তথ্য প্রদান করবে। আমরা 4টা ক্যাটাগরি দেখলাম। এই 4টা ক্যাটাগরির মধ্যে যদি কেউ পড়ে তাহলে অবশ্যই তাকে আইটি 10B 2023, যেটা পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী 30 জুন 2024 তারিখে তার কী কী সম্পদ দায় ও ব্যয় ছিল অর্থ বছরে বা আয় বর্ষে, সেই তথ্যগুলো কিন্তু তাকে অবশ্যই এই ফর্মের মাধ্যমে আয়কর রিটার্নের সাথে দিতে হবে। এই ফর্মটা পূরণের সময় আমরা যে যে বিষয়গুলো খেয়াল রাখব যাতে আমাদের এই ফর্মটা ভুল না হয় সেই বিষয়টা দেখি। প্রথমে করদাতার নাম এবং টিআইএন নাম্বার লিখবে। এরপরে রয়েছে অর্জিত তহবিল। অর্জিত তহবিলের প্রথমে আমরা দেখতেছি এখানে 3টা অংশ দেওয়া আছে, ক, খ, গ। অর্জিত তহবিলের প্রথমে রয়েছে রিটার্নে প্রদর্শিত মোট আয়। মোট আয়ের বিবরণীর 11 নম্বর ক্রমিক অনুযায়ী, অর্থাৎ আমরা যখন আয়কর রিটার্ন ফর্মটা পূরণ করব সেই আয়কর রিটার্ন ফর্মের যে মোট আয়ের বিবরণী, এটার মোট আয়ের অংশটা চলে আসবে এখানে। কর অব্যাহতি প্রাপ্ত আয়, রিটার্নের সাথে সংযুক্ত নির্দেশাবলী আছে, সেখান থেকে আমাদের দেখতে হবে কর অব্যাহতি প্রাপ্ত আয়গুলো যা সেই আয়গুলো এখানে আসবে। তাহলে আমরা প্রথমে দেখলাম মোট আয়ের বিবরণী থেকে যেটা আসবে, খতে দেখলাম কর অব্যাহতি প্রাপ্ত আয় এবং গতে দান গ্রহণ বা অন্যান্য প্রাপ্তি। যখন কোনো আমরা কারো কাছ থেকে ঋণ বা অগ্রিম যাওয়া যে কোনোভাবেই হোক, এই তথ্যটা যদি থাকে বা অন্যান্য কোনো যে কোনো ধরনের প্রাপ্তি হোক যেটা বহির্দায় বা অন্য কোনো ক্যাটাগরির মধ্যে পড়বে না, সেই তথ্যটা কিন্তু এখানে আসবে। তাহলে অর্জিত তহবিলের 3টা অংশ আমরা একত্রে লিখব মোট অর্জিত তহবিল। এরপরে বিগত আয় বর্ষের শেষ তারিখে নিট সম্পদ, এটা গত বছরের যে আয়কর রিটার্ন ফর্মটা আমরা পূরণ করেছি 30 জুন 2023, সেই আয়কর রিটার্ন ফর্মের ক্রমিক 5 কপি করে এখানে আমরা নিয়ে আসব। আমরা আবার বলি, এখানে আছে বিগত আয় বর্ষের শেষ তারিখে নিট সম্পদ, অর্থাৎ
গত অর্থ বছরের অর্থাৎ 30 জুন 2024 তারিখে আমরা যে পরিসম্পদ দায় ব্যয় বিবরণী ফর্মটা পূরণ করছি, সেই তারিখের ক্রমিক 5-এ যে ছিল নিট সম্পদ, সেটা এই বছরের ক্রমিক 2-তে চলে আসবে। এবার দেখি ক্রমিক 3-এ কি আছে, অর্জিত তহবিল ও বিগত আয় বর্ষের শেষ তারিখে নিট সম্পদের যোগফল। মানে আমরা অর্জিত তহবিল আর বিগত আয় বর্ষের শেষের যে নিট সম্পদ, সেই দুইটা যোগ করে ক্রমিক 3-এ লিখব। এরপরে রয়েছে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়, ফরম নম্বর আইটি 10-এর BB অনুযায়ী মোট খরচ। আমরা জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয়ের যে তথ্যটা দাখিল করি, সেখান থেকে তথ্যটা হুবহু কপি করে আনতে হবে। এখানে খ আছে, আইটি 10-এর BB-তে উল্লেখিত হয় নাই এরূপ দান, ব্যয় বা ক্ষতি। অর্থাৎ আমরা জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয়ের ফর্মে কিছু তথ্য ফিল আপ করেছি, এর বাইরে যা দান, ব্যয়, ক্ষতি আছে সেটা এখানে আসবে। এরপর ক, খ যোগ করলে আমাদের আসবে মোট ব্যয় বা ক্ষতি। তাহলে আমরা ক্রমিক 4 পূরণ করলাম। এরপর ক্রমিক 3 অর্থাৎ অর্জিত তহবিল ও বিগত আয় বর্ষের শেষ তারিখে নিট সম্পদের যোগফল, এটা থেকে ক্রমিক 4 আমরা বিয়োগ দিব, তাহলে পাবো এই আয় বর্ষের শেষ তারিখে নিট সম্পদ। এর সাথে আমরা দেখে নিব যে এই বছরে অর্থাৎ এই আর্থিক বছর শেষে 23-24 অর্থ বছর শেষে 30 জুন 2024 তারিখে তার দায়গুলো কী কী আছে। প্রাতিষ্ঠানিক দায় কত টাকা আছে, অর্থাৎ ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে কী পরিমাণ সে ঋণ করেছেন। অপ্রাতিষ্ঠানিক দায়, যদি কারো কাছ থেকে ব্যক্তিগতভাবে ঋণ নেয়, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে না, অন্য কোনো উপায় থেকে নেয়, বা অন্যান্য কারো কোনো দায় যদি থাকে, এই সবগুলো দায় আমরা ক্রমিক 6-তে ক, খ, গ এই 3 ক্যাটাগরির মধ্যে পড়বে। যেটা যে ক্যাটাগরি হয়, তারপরে আমরা এই দায়গুলো যোগ করব। ব্যবসা বহির্ভূত মোট দায়। আচ্ছা, ব্যক্তিগত দায় গেল। এখন এই আয় বর্ষের শেষ তারিখে নিট সম্পদ এবং ব্যক্তিগত দায়, এই দুইটা একত্রে আসবে মোট পরিসম্পদ, ক্রমিক 5 ও ক্রমিক 6-এর যোগফল। আমরা দেখে নিই ক্রমিক 1 থেকে 7 যে তথ্যগুলো দেখলাম, এটা হলো সামারি তথ্য। করদাতার নাম টিএন লেখার পর ক্রমিক 1 থেকে 7 পর্যন্ত তথ্যগুলো ফিল আপ করলাম। মোট পরিসম্পদ ক্রমিক 5 এবং ক্রমিক 6-এর যোগফল। এখন যখন ক্রমিক 8 পূরণ করব, এখানে অনেকগুলো আছে, ক, খ, গ, ঘ এরকম করে অনেক পর্যন্ত আছে। আমরা খেয়াল রাখবো ক্রমিক 7-এ যে তথ্যটা আসলো, সেই তথ্যটাকে আমরা বিস্তারিত আকারে এখানে উল্লেখ করতে হবে। যেমন কতে আছে, ব্যবসার মোট পরিসম্পদ টাকা বিয়োগ ব্যবসায়িক দায়, প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক ব্যবসায়ের মূলধন, পরিসম্পদ ও দায়ের পার্থক্য। অর্থাৎ করদাতা যদি কোনো ব্যবসার সাথে ইনভলভ থাকেন, তার ব্যবসায়ের যা মোট পরিসম্পদ, সেখান থেকে দায়গুলো বাদ দিলে তার ব্যবসায়ের তার অবস্থান কতটুকু, সেই তথ্যটুকু এখানে আসবে, সেই টাকাটুকু আসবে। এরপর খতে আছে পরিচালক হিসাবে লিমিটেড কোম্পানিতে শেয়ার বিনিয়োগ, তার যে টাকা শেয়ার হিসেবে তার বিনিয়োগ থাকবে সেটা দিতে হবে খতে। গতে আছে অংশীদারি ফার্মের মূলধনের জের, সে যে অংশীদারি ফার্মে যদি কোনো ব্যবসায় অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তার অংশটুকু, তার যে প্রাপ্য অংশটুকু, সেই টাকাটা এখানে আসবে। ঘ নম্বরে দেখি অকৃষি জমি অকৃষি সম্পত্তি, জমি, গৃহ সম্পত্তি, আইনসম্মত ব্যয়সহ ক্রয়মূল্য, অর্জন মূল্য, নির্মাণ ব্যয়, বিনিয়োগ। এর সাথে আছে অকৃষি সম্পত্তির অবস্থান ও বিবরণ উল্লেখ করুন প্রয়োজনে পৃথক কাগজে। এখানে কিন্তু এই ফর্মে জায়গাটা কম দেওয়া আছে। যদি কারো বেশ পরিমাণ জায়গা থাকে এবং সেটার তথ্যগুলো অবস্থান, ওই সম্পত্তির অবস্থানটা কোথায় এবং বিস্তারিত বিবরণটা আমাদের আলাদা একটা কাগজে লিখে অ্যাটাচ করে দিতে হবে। এখানে শুধু আর্থিক পরিমাণটা লিখতে হবে, তার মূল্যটা কত, আর আমরা আলাদা কাগজে সেই তথ্যগুলো দিয়ে দিব। জমির মালিকানা কীভাবে আসলো, কতটুকু জমির মালিক, সেই তথ্যটা আসবে। একইভাবে কৃষি জমি আইনসম্মত ব্যয়সহ ক্রয় মূল্য বা অর্জন মূল্য, মোট জমির পরিমাণ ও জমির অবস্থান উল্লেখ করুন প্রয়োজনে পৃথক কাগজে। এই অল্প জায়গাতে হয়তো অনেক সময় হয় না, তাই আমরা পৃথক কাগজে এই অংশটা উল্লেখ করব। আমরা ক থেকে ম পর্যন্ত দেখলাম, 8-এর ক থেকে ম, এটা কিন্তু বিভিন্ন ক্রমিক 7-এ যে সম্পদ আছে আমরা কিন্তু একটা একটা করে দেখতেছি, এখনও শেষ হয় নাই। আমরা চতে চলে যাচ্ছি। আর্থিক সম্পদ, আর্থিক সম্পদের মধ্যে কী কী থাকতে পারে একজন করদাতার, শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটিজ, ইউনিট সার্টিফিকেট ইত্যাদি। এই খাতগুলোতে এই করদাতার
30 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে ব্যালেন্সটা কত? সঞ্চয়পত্র ডিপোজিট পেনশন স্কিম ডিপিএসে তার 30 জুন 2024 তারিখে ব্যালেন্সটা কত আছে? ঋণ প্রদান, যদি আমরা ঋণ নেই সেটা আমাদের দায় হিসেবে আসে, যদি কাউকে ঋণ দেই এটা আমার বিনিয়োগ হিসেবে আসবে। ঋণ যখন প্রদান, এই ক্ষেত্রে যাকে ঋণ দেওয়া হয়েছে তার নাম এবং এনআইডি নম্বরটা লিখতে হবে এবং টাকার পরিমাণটা ডান পাশে তো লিখবই। সঞ্চয়ী বা মেয়াদি আমানত, আমাদের ব্যাংকে আমাদের অনেক সময় সঞ্চয়ী অথবা মেয়াদি কিছু জমা থাকে, সেই তথ্যটা এখানে আসবে। প্রভিডেন্ট ফান্ড, অন্যান্য ফান্ড, প্রভিডেন্ট ফান্ড যখন কোনো করদাতা কোনো কোম্পানিতে চাকরি করে তার প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা হয়, সেই টাকাটা কিন্তু এখানে আনতে হবে। অন্যান্য বিনিয়োগ, এর বাইরেও আরও যদি বিনিয়োগ থাকে সেটা আসবে, তাহলে তার মোট আর্থিক বিনিয়োগ পাওয়া গেল। এটা কিন্তু চর যে আইটেমগুলো সেটার সমষ্টি আসলো মোট আর্থিক সম্পদ। এরপর আমরা ছতে দেখতেছি মোটরযান রেজিস্ট্রেশন খরচ সহ ক্রয় মূল্য। মোটরযানের প্রকৃতি ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করুন। এখানে মোটরযানের যে মূল্যটার সাথে আমরা কিন্তু মোটরযানের প্রকৃতি কী ধরনের যান এবং রেজিস্ট্রেশন নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। অলঙ্কারাদি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখানে অনেক করদাতা দেখি ভুল করেন। অলঙ্কারাদির ক্ষেত্রে অবশ্যই পরিমাণটা উল্লেখ করতে হবে এবং টাকার পরিমাণ তো অবশ্যই থাকবে। আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী, এগুলি যখন যেটা ক্রয় করা হয় সেই মূল্যটাই এখানে দেখাইতে হবে। অন্যান্য পরিসম্পদ, ক্রমিক ট এ বর্ণিত সম্পদ ব্যতীত, ক্রমিক টতে কী আছে? ব্যবসা বহির্ভূত নগদ অর্থ ও তহবিল। ব্যাংকে গচ্ছিত আছে কত টাকা, হাতে নগদ আছে কত টাকা, এবং অন্যান্য অর্থ যদি থাকে সেটা আছে কত টাকা। এটা হলো ব্যবসা বহির্ভূত নগদ অর্থ তহবিল, আর অন্যান্য পরিসম্পদ থাকলে সেটা নিয়তে দিতে হবে, আর টতে আমরা এই তথ্যগুলো দিব। মোট ব্যবসা বহির্ভূত নগদ অর্থ তহবিল, তাহলে আমরা ক থেকে শুরু করে ট পর্যন্ত যে খাতভিত্তিক তথ্যগুলো বিস্তারিতভাবে দিলাম সেটা যোগ করে দিব বাংলাদেশে অবস্থিত মোট পরিসম্পদ। অর্থাৎ একজন করদাতার ক্রমিক সাথে কিন্তু মোট পরিসম্পদ উল্লেখ করছে, এটা আবার বাংলাদেশে অবস্থিত কত, বাংলাদেশের বাইরে কত, সেটা আলাদা করে দিতে হয়। তাই আমরা বাংলাদেশে অবস্থিত সম্পদের কিন্তু বিস্তারিত বিবরণ দিলাম, আর বাংলাদেশের বাইরে অবস্থিত পরিসম্পদ প্রযোজ্যতা অনুসারে যদি বাংলাদেশের বাইরে কোনো পরিসম্পদ থাকে সেটার মূল্যমানটা এখানে উল্লেখ করতে হবে। এরপর বাংলাদেশ অবস্থিত এবং বাংলাদেশের বাইরে অবস্থিত মোট পরিসম্পদ 8+9, বাংলাদেশে যেটা আছে বাংলাদেশের বাইরে যেটা আছে সব মিলে একত্রে ক্রমিক 10-এ আসবে। এই ক্রমিক 10-এ যে মোট পরিসম্পদ এটা কিন্তু আমাদের ক্রমিক 7-এ মোট পরিসম্পদের সাথে মিলে যাবে, অর্থাৎ 7-এ যে তথ্যটা ছিল এটা আমরা বিস্তারিত কিন্তু এই পরের অংশটাতে আমরা দিলাম। এইভাবে একজন করদাতা সম্পদের তথ্যগুলো প্রয়োজনে পৃথক কাগজে দিয়ে নাম এবং স্বাক্ষর করবে এবং তারিখ উল্লেখ করবে। এইভাবে একজন করদাতা তার পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী ফর্মটা পূরণ করবে, যাদের ক্ষেত্রে প্রযোজ্য এই 4 ক্যাটাগরির করদাতার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ধন্যবাদ।